অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে যেভাবে একের পর এক বেসরকারীকরণ করা হচ্ছে, অর্থাৎ বিক্রি করে দেওয়া হচ্ছে, কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে বিক্রি করছে সেভাবে চাষিদের স্বাধীনতাকে বিক্রি করতে চাইছে। আমরা যারা একটু শিক্ষিত মানুষ, যারা ইতিহাসে পড়েছি, ইংরেজদের ঘটনা যারা শুনেছি বা দেখেছি বা পড়েছি, সেই ইতিহাসের কিছু ঘটনা আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। দীর্ঘ 200 বছর ধরে ইংরেজরা ভারতবর্ষে শাসন করেছিল। সেই সময় ভারতবর্ষের চাষিদের অবস্থা কিরকম ছিল, আর সেই ইংরেজদের জেরক্স কপি হিসাবে ভারতবর্ষে এখন রাজ করছে বিজেপির একটা জল্লাদ সরকার, যে দিনের পর দিন মানুষের পেটে লাথি মেরে চলেছে। ইংরেজরা যখন ভারতবর্ষে রাজ করত তখন ভারতবর্ষের চাষিদেরকে শর্ত সাপেক্ষে নীল চাষ করতে বাধ্য করত। নীল চাষের নাম অনেকে শুনেছেন, নীল চাষ। যে সমস্ত চাষিরা নীল চাষ করতো না তাদের উপরে অত্যাচার করা হতো, তাদেরকে জোর জুলুম করা হতো, তাদের পরিবারের মানুষদের উপরে অত্যাচার করা হতো। শর্ত সাপেক্ষে নীল চাষ করতে বাধ্য হতো, তাদেরকে দাদন দিত তখনকার দিনের মহাজনরা। তখনকার দিনে সেই মহাজনরা, এখনকার দিনে বিজেপি নেতা, এখনকার দিনের বিজেপি সরকার। আজকে ভারতবর্ষের জুড়ে যে কৃষি বিল, এই বিলে সমস্ত চাষিদেরকে তাদের উৎপাদিত ফসলকে কোম্পানিকরণ করতে হবে, অর্থাৎ তাদের ফসল নির্দিষ্ট চুক্তির মধ্য দিয়ে একটা কোম্পানিকে চুক্তিবদ্ধ করতে হবে। সে যে কোনো কোম্পানি হতে পারে। সেই কোম্পানি একটা চুক্তির মধ্য দিয়ে, আমরা সকলেই জানি, 1 বিঘা জমিতে সাধারণত 100 থেকে 120 কুইন্টাল আলু হয়, 100 থেকে 120 প্যাকেট আলু হয়, অর্থাৎ 50 থেকে 60 কুইন্টাল আলু হয়। হয়তো কোনো চাষি একটা কোম্পানির সঙ্গে চুক্তি করলো যে আমরা 50 কুইন্টাল আলুতে 80,000 টাকা কি 90,000 টাকার বিনিময়ে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হলো। কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ বা আলুর ধসা বা ফসলের ক্ষতির কারণে সেই চুক্তি লঙ্ঘন হয়ে গেল, অর্থাৎ 50 কুইন্টাল আলু সে দিতে পারলো না, সেই চাষিরা দিতে পারলো না। তখন সেই কোম্পানি চাষির ঘাড় মটকাবে। কিভাবে? সেই চাষিকে তখন জোর জুলুম করবে, চাষিকে বলবে আপনি যে চুক্তি করেছিলেন আমাদের সাথে সেই চুক্তি আপনি লঙ্ঘন করেছেন, তাই চুক্তি করার জন্য আপনাকে ফসলের আর একটা টাকা মূল্য দেওয়া হবে না, অর্থাৎ আপনার ফসল বেকার গেল। আপনি যে সংসার পরিজন, আপনার বাড়ির টাকা পয়সা, মা বোনেদের সোনাদানা গয়না যা ছিল বন্ধক করে আলু চাষ করলেন, ফসল ফলালেন, সেই ফসল আপনার নিলামে চলে গেল, বেকার চলে গেল। উল্টে আবার সেই কোম্পানি আপনাদেরকে বাধ্য করবে, আপনারা বছরের পর বছর চাষ করে আপনার এই চুক্তি লঙ্ঘন করার জন্য বিদেশি কোম্পানির কাছে তাদের কথার যেহেতু খিলাফ হয়েছে, কথা রাখতে যেহেতু পারেনি, তাই বছরের পর বছর চাষ করে আপনাদের ফসলটা চাষ করে বিনা পয়সাতে ওদেরকে দিতে হবে। এ হচ্ছে কেন্দ্র সরকারের চুক্তি। অর্থাৎ কেন্দ্র সরকার চাইছে ভারতবর্ষের সমস্ত চাষিদেরকে দাস বানাতে, কৃতদাস বানাতে। সামন্ত প্রথার মধ্য দিয়ে যেমন তাদেরকে কৃতদাস বানানো হয়েছিল, ইংরেজরা বানিয়েছিল, সেই ইংরেজদের মতো বিজেপি সরকার ভারতবর্ষের মানুষদেরকে কৃতদাস বানাতে চাইছে। আর আমরা অনেকেই সেটা না বুঝে দোকানে বা এখানে সেখানে বলে ফেলছি যে এটা আমাদের কৃষকদের উপকার হয়েছে। উপকার কতটা হয়েছে সেটা ঠিক সময় এলে বুঝতে পারবেন, যদি এখন থেকে নিজেরা সতর্ক না হন। ভারতবর্ষে যখন নোটবন্দি হয়েছিল তখন বিজেপি বলেছিল, মোদী সরকার বলেছিল যে ভারতবর্ষের অর্থনীতিকে আমরা সচ্ছল করতে চাই। আজকে ভারতবর্ষের জিডিপি, অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতির মান বিশ্বের সব দেশের থেকে সব থেকে কমে গেছে, অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতি তলানিতে থেকেছে। আজকে দেখুন, নোটবন্দির যখন চলছিল সেই সময় সাধারণ মানুষরা ব্যাংকের লাইনে দীর্ঘ 2 মাস ধরে লাইন দিয়েছিল। লাইনের পর লাইন দিয়ে কি হয়েছিল? লাভ কি হলো? দেশটাকে 50 বছরের জন্য পিছিয়ে দিয়েছে এই বিজেপি সরকার। আর কি করেছে বিজেপি সরকার? ললিত মোদী, নীরব মোদী, মেহুল চোকসি, এই সমস্ত বড় বড় কোম্পানির মালিকদেরকে হাজার হাজার কোটি টাকা দেশের টাকা নিয়ে বিদেশে পালাতে সাহায্য করেছে। অথচ দেখুন, বিজেপি সরকার কোনোদিন টিভির সামনে বলল না, কোনো কৃষকদের জন্য বলেনি, সাধারণ মানুষদেরকে বলতেও দেখেননি। কোনোদিন কি বিজেপিকে বলতে দেখেছেন, মোদীকে বলতে দেখেছেন যে আমি কৃষকদের ঋণ মুকুব করে দিলাম? না, কারণ কৃষকদের ঋণ মুকুব করলে বিজেপির কোনো ফায়দা নেই।
তারা কাটমানি পাবে না, কিন্তু বড় বড় কোটিপতি শিল্পপতিদের টাকা মুকুব করলে সেখানে কাটমানিটা বিজেপির ফান্ডে ঠিক জমা হয়ে যাবে। তাই আপনাদেরকে সকলকেই বলি সজাগ থাকার জন্য। যেখানেই দেখবেন বিজেপির পতাকা নিয়ে কেউ মাতামাতি করছে, আপনি একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে তাকে প্রশ্ন করবেন যে ভাই, বিজেপি তো বলেছিল ক্ষমতায় আসার পরে 15 লক্ষ টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে দেওয়া হবে। 15 লক্ষ টাকা তো দূরের কথা, আজ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ 15 পয়সাও আসেনি কেন? বিজেপি সেই নেতাদেরকে জিজ্ঞাসা করতে হবে, দিনের পর দিন রাসায়নিক সারের দাম বৃদ্ধি করে চাষিদের পেটে লাথি মারা হচ্ছে কেন? বিজেপি সেই নেতাদেরকে জিজ্ঞাসা করতে হবে, গ্যাসের দাম বন্ধ করে রান্নার ঘরে আগুন লাগানো হচ্ছে কেন? বিজেপি সেই নেতাদেরকে জিজ্ঞাসা করতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে কেন? যদি এই কথাগুলোর উত্তর দিতে পারো তাহলে বিজেপির পতাকা নিয়ে মাতামাতি করো, না হলে বিজেপির পতাকা ছেড়ে সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করো। তাহলে উন্নয়নের সঙ্গে উন্নয়নের কাণ্ডারি হিসাবে মহাত্মা গান্ধীর সাথে সঙ্গ দিয়ে বাংলার আগে সোনার বাংলা গড়ার অঙ্গীকার করো। আজকে দেখুন সারা ভারতবর্ষ জুড়ে দিকে দিকে বিজেপি কি করছে, যখনই নির্বাচনের সময় এসছে মানুষে মানুষে অশান্তি লাগিয়ে দিচ্ছে, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। অথচ আমরা আমাদেরই মতো কিছু শয়তান, মানুষ রূপী শয়তান, কখনো সিপিএমের রূপ ধরে উস্কাচ্ছি, কখনো বিজেপির রূপ ধরে বিজেপিকে উস্কাচ্ছি। এটা মোটেও কাম্য নয়। যদি সত্যি আপনি ভালো মানুষ হন, যদি সত্যি আপনি বাংলাটাকে ভালোবাসেন, নিজের বাংলা নিজের দেশকে ভালোবাসেন, তাহলে আসুন না একসাথে মিলে এই গ্রামের উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যায়, এই অঞ্চলের উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যায়, এই বাংলার উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যায়। যদি সত্যি আপনার মধ্যে বিবেক বলে কিছু থেকে থাকে তাহলে ভেবে দেখুন আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না ভুল করছেন, মোটেও ঠিক করছেন না। একটা সামাজিক মানুষ হিসাবে সামাজিক কর্তব্য থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে। একটা গতিশীল সমাজকে স্থিতিশীল করার জন্য আপনার সেই চক্রান্ত ব্যর্থ করতে পারে তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূল কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাসী নয়। তৃণমূল কংগ্রেস যদি সন্ত্রাসে বিশ্বাসী হতো তাহলে 2011 সালের 13ই মে সেই দিনটার কথা মনে করুন, যেদিন বাংলার পরিবর্তনটা হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে। যেদিন মহাত্মা গান্ধী যদি বলতেন বদলার পরিবর্তে বদলা চাই, মারের পরিবর্তে মান চাই, খুনের পরিবর্তে খুন চাই, তাহলে সেদিন আপনাদের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে থাকতো? আজকে আমরা যার জন্য স্বাধীনভাবে ঘুরতে পারছি, ফিরতে পারছি, চলতে পারছি, যার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা কোনো ভুল করলে তাদের সামনে চোখ রাঙিয়ে বলতে পারছি যে তোদের এই কাজটা ভুল হচ্ছে, আজকে আবার তারাই দেখুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এটা মোটেও কাম্য নয় একটা সামাজিক মানুষের কাছ থেকে। যারা শুধুমাত্র অসামাজিক হয়, যাদের মধ্যে মনুষ্যত্ব বিবেক বলে কিছু দেখে নাই, তারা এই সমস্ত আচরণগুলো করে। যদি মানুষের রক্ত তার শরীরে থাকে, তাদের শরীরে থাকে, তাহলে মহাত্মা গান্ধীকে সকাল সন্ধ্যা দুবেলা প্রণাম করা উচিত, বাড়ির থেকে বেরোনোর আগে এবং বাড়িতে ঢোকার সময়। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাধীন ভারতের বিভিন্ন রাজ্যে কৃষকরা দিকে দিকে আত্মহত্যা করছে, তাদের কৃষি ঋণ মুকুব হচ্ছে না, অথচ বড় বড় কোম্পানির মালিকদেরকে ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে। অথচ সেই সমস্ত লোকেরা কি করছে, সব দেখে জেনে বুঝে বিজেপির ঘরে সিপিএম নেতাদেরকে, বিজেপির ঘরে কিছু সিপিএম নেতা ঢুকে সে বিজেপি ছেলেদেরকে উস্কাচ্ছে। যদি সত্যি আপনি উন্নয়নটাকে ভালোবাসেন তাহলে নিজের বাংলাটাকে ভালোবাসুন। আজকে দেখুন আমরা যে বাংলায় পরিবর্তন আসার পরে সরকারটাকে পেয়েছি, সেই মহাত্মা গান্ধীর নেতৃত্বে সরকারটা বাংলার মানুষের জন্য কি করেছে? এই অসামাজিক গ্রামের মানুষ, এই 6 নম্বরের মানুষ কিংবা এই বাংলার মানুষ কোনোদিন কি বলতে গিয়েছিলেন যে দিদি আমার বাড়ির ছেলেটা স্কুলে যেতে পারছে না, আমার কাছে 5000 টাকা নেই সাইকেল কেনার জন্য, আমি সাইকেল দিতে পারছি না, তার জন্য আমার ছেলেটার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে একটা সবুজ সাথী সাইকেল দেন? বলতে গিয়েছিলেন কেউ বলতে চাননি। আমাদের এই গ্রামের কোনো মানুষ বা এই বাংলার কোনো মানুষকে আমরা বলতে গিয়েছিলাম দিদি আমার বাড়ির মেয়েটা পড়াশোনা করতে পারছে না, আমার বাড়ির মেয়েটাকে বই কিনে দিতে পারছি না, খাতা কিনে দিতে পারছি না, জুতা কিনে দিতে পারছি না, ব্যাগ কিনে দিতে পারছি না, আমাদেরকে বই, ব্যাগ, খাতা, জুতা, কন্যাশ্রীর টাকা দিতে হবে? বলতে গিয়েছিলেন? বলতে চাননি। আমরা কেউ বলতে চাইনি। আমরা কি কেউ বলতে গেছিলাম দিদি আমাদেরকে স্বাস্থ্যসাথীর কার্ড দিতে হবে, যে কার্ডের মধ্য দিয়ে আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ সুবিধা পাবো? আমরা কেউ বলতে চাইনি। আমরা কি কেউ বলতে গিয়েছিলাম যে দিদি আমাদেরকে মাতৃযান প্রকল্পের গাড়ি দিতে হবে? আমার বাড়ির মা, আমার বাড়ির বোন, আমার বাড়ির দিদিটা রাতের অন্ধকারে যখন প্রসব যন্ত্রণায় ছটফট করে তখন আমরা গাড়ি পাই না হসপিটালে নিয়ে যাওয়ার মতো, তখন আমরা কেউ বলিনি, দিদিকে বলতেও যায়নি। দিদি না বলতে আমাদেরকে যেতে সব প্রকল্প দিয়েছে।
দিদির প্রকল্প বললে বলে শেষ করা যাবে না, মানুষকে বলে শেষ করা যাবে না। 62টা প্রকল্প দিয়েছে বাংলার মানুষের জন্য, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো হয় উপকৃত হচ্ছে। আমরা কোথায় রাগ দেখাই? আমরা রাগ দেখাই হয়তো আমার কাছে কোনো একটা মানুষ কিছু একটা চাইতে হলো, এমন কিছু হয়তো চাইছে যেটা সেই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, কিংবা সেটা পেতে হলে কিছুদিন সময় লাগবে। তখনই আমরা কি বলছি, ওই নেতারা যেহেতু দিতে পারলো না, ওই নেতাটা খারাপ। বন্ধু, আপনি নিজে বিবেক দিয়ে বিচার করুন। সব